সিঁড়ি বেয়ে উঠতে উঠতে স্পুনে লেগে থাকা আইসক্রিম চেটে খাওয়ার জন্য মুখটা খুলল সাফওয়ান। আর এরপর মুখ হা করতেই সাফওয়ানের কুচকুচে কালো মুখ গহ্বরের ভেতরে ক্যানাইন দাঁতের জায়গায় রুমাইশা দেখতে পেল দুইটা ঝকঝকে সাদা তীক্ষ্ণ ধারালো লম্বা আর সরু দাঁত। আর তারপরই মুখ থেকে বেরিয়ে এলো প্রায় 7 ইঞ্চি দৈর্ঘ্যের কালো লকলকে আগা থেকে দ্বিখণ্ডিত একটি জিহ্বা। আর সেই জিহ্বা দিয়ে আইসক্রিমের স্পুনটি লেহন করল সাফওয়ান। ভয়ে উত্তেজনায় রুমাইশার মুখ থেকে আওয়াজ নির্গত হতে যাচ্ছিল। দ্রুত মুখের উপর হাত চাপা দিয়ে বহু কষ্টে সে আওয়াজটা দমন করল রুমাইশা। সাফওয়ান ততক্ষণে রুমাইশার কামরা পার হয়ে ছাদে যাওয়ার সিঁড়িতে উঠে গেছে। আর এরপর ধীরে ধীরে সাফওয়ানের পায়ের শব্দটা মিলিয়ে যেতেই হাঁপ ছেড়ে বাঁচল ও। দ্রুত গতিতে কামরার দরজাটা বন্ধ করে হাঁপাতে হাঁপাতে বিছানায় গিয়ে বসল রুমাইশা। চোখ দুটো বিস্ফোরিত। এটা কি দেখলো সে? এটা সাফওয়ান ভাইয়া? ওর সাফওয়ান ভাইয়া? নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না রুমাইশা। অসংলগ্ন ভাবে হাত দিয়ে নিজের চোখ মুখ হাতড়াতে লাগলো ও। না, এটা স্বপ্ন না, সত্যি। সত্যি সাফওয়ান ভাইয়া এমনই? তাহলে ছোটবেলায় ওকে যে কামড় দিয়েছিল ভাইয়া, ওই কামড়ের জন্যই তবে ও এত অসুস্থ হয়েছিল? ওই দাঁত দুটি কি বিষদাঁত? তবে কি সাফওয়ান ভাইয়া এজন্যই কারোর সামনে আসে না? আর এটা ফুপ্পি ফুপ্পা মা বাবা রাফসান ভাইয়া সবাই জানে? সবাই? শুধু ও আর সাফিন জানে না? সিরিয়াসলি? এত বড় একটা সত্য কিভাবে ওরা লুকিয়ে রাখলো? কিভাবে পারলো? সাফওয়ান ভাইয়া হঠাৎ করেই কাউকে না জানিয়ে সিঙ্গাপুরে চলে যাওয়ার কি তাহলে এটাই কারণ? কিন্তু সাফওয়ান ভাইয়া এরকম হলো কি করে? ছোটবেলা তো ঠিকই ছিল। কি হলো তবে? ভাইয়া এরকম বদলে গেল কেন? ভাইয়ার এই হাল কিভাবে হলো? কে করলো? প্রশ্নে জর্জরিত হয়ে গেল রুমাইশের মন মস্তিষ্ক। মাথাটা ঘুরছে ওর। এত সব কিছু ও নিতে পারছে না। মাথা কাজ করছে না ওর। চোখ মুখে ভয় আর বিস্ময় নিয়ে বিছানায় পিঠ ঠেকালো ও। সে রাতে আর ঘুম আসলো না রুমাইশার। সমস্ত রাত সাফওয়ানের সেই ভয়ঙ্কর চেহারাটাই চোখের সামনে ভাসতে থাকলো সারাক্ষণ। সকালবেলা ফোলা ফোলা চোখ মুখ নিয়ে নাস্তার টেবিলে এসে চেয়ার টেনে বসলো রুমাইশা। সাফিন এলো তার কিছুক্ষণ পর। সে নিজেও একটা চেয়ার টেনে বসে রুমাইশার দিকে তাকিয়ে দেখলো। রুমির ফোলা ফোলা চোখ মুখ দেখে সাফিন উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, কি ব্যাপার আপু? তোমার চোখ মুখ এমন ফোলা ফোলা লাগছে কেন? রাতে ঘুমাওনি ঠিকঠাক? রুমাইশা উদাস গলায় উত্তর দিল, না রে, তেমন কিছু না, এমনিতেই ফোলা ফোলা লাগছে। রুমাইশার গলা শুনে সাফিন বুঝলো কিছু একটা গন্ডগোল আছে, কিন্তু আর ঘাটালো না ওকে। সাফিন নাস্তা শেষ করে উঠে চলে গেল। রুমাইশা তখনও বসে রইল টেবিলে। রুনিয়া কিচেন থেকে হন্তদন্ত হয়ে নাস্তার প্লেট নিয়ে সাফওয়ানকে দিতে যাচ্ছিল ছাদে। রুমাইশাকে বসা দেখে অনুরোধের সুরে বলল, রুমিমা, সাফওয়ানকে এটা একটু দিয়ে আয় তো। চুলার ওপর তরকারি আছে, পুড়ে যাবে দেরি হলে। তার ওপর আবার তোর ফুপ্পা অফিসে যাবে, তাকে দুপুরের খাবার করে দিতে হবে। সাফওয়ানের কাছে যাওয়ার কথা শুনতেই গলা শুকিয়ে গেল রুমাইশার। সাথে সাথেই কাল রাতের দেখা সেই দৃশ্যের কথা মনে পড়ে গেল ওর। চোখ মুখ হঠাৎ করেই ফ্যাকাশে হয়ে গেল। রুনিয়া একবার বলতে চাইল, আমি না হয় রান্নাঘরে যাচ্ছি, তুমি ভাইয়াকে খাবার দিয়ে আসো। কিন্তু ফুপ্পি যদি সেটাকে বেয়াদবি হিসেবে নেয় বা ওকে যদি সন্দেহ করে, তাই আর কিছু বলল না রুনিয়াকে। ঠিক আছে, দাও, আমি দিয়ে আসছি বলে চেয়ার ছেড়ে উঠে রুনিয়ার হাত থেকে নাস্তার ট্রেটা নিয়ে সিঁড়ির দিকে এগোলো ও। রুনিয়া পেছন থেকে বললেন, নাস্তাটা ওর রুমে দিতে হবে না, রুমের বাইরে যে টেবিলটা রাখা আছে তার উপর রাখিস, আর ওকে বলে আসিস বাইরে থেকে যে নাস্তা দিয়েছিস। রুমাইশা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তারপর ধীর পায়ে দোতলা পার হয়ে উঠে গেল সিঁড়িতে। প্রতিটা কদম এগোনোর সাথে সাথে রুমাইশার ভয় বাড়ছে। বুকের ভেতর দিরিম দিরিম করছে ওর। যদিও এখন দিন, তারপরও রুমাইশার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে ভয়ে। ছাদে পৌঁছানোর পর রুমাইশার হাত অস্বাভাবিকভাবে থরথর করে কাঁপতে লাগলো। কাঁপুনির চোটে ট্রের উপর থাকা পানি ভর্তি গ্লাস থেকে ছলকে একটু পানি পড়ল বাইরে। রুমাইশা নিজেকে স্বাভাবিক রাখার প্রাণপণ চেষ্টা করতে লাগলো, কিন্তু পারল না। দ্রুত পায়ে এগিয়ে এসে টি টেবিলের ওপর নাস্তার ট্রেটা রাখলো।
কোনো রকম করে বলে উঠল, সাফওয়ান ভাইয়া, আপনার নাস্তা। কিন্তু সেটা বলতে গিয়েও গলা কাঁপতে লাগলো রুমাইশার। কথাটা বলেই সেখান থেকে এক প্রকার ছুটে পালিয়ে গেল ও। সাফওয়ান এতক্ষণ কামরার ভেতর থেকে জানালার থাই গ্লাসের ওপাশ থেকে রুমাইশাকে দেখছিল। রুনিয়াকে সে কতবার করে বলেছে সে ছাড়া অন্য কেউ যেন তাকে নাস্তা দিতে না আসে। তারপরও তার মা রুমাইশাকে পাঠালো। মনে মনে ভীষণ ক্ষিপ্ত হলো সাফওয়ান মায়ের ওপর। কিন্তু রুমাইশার আচরণ তার কাছে কেমন যেন অস্বাভাবিক ঠেকল। রুমাইশার এইভাবে হাত কাঁপা, চোখ মুখে অস্বাভাবিকতা আর কথা বলতে গিয়ে জড়তা সবই লক্ষ্য করেছে সাফওয়ান। কিন্তু সেটা নিয়ে বেশি মাথা ঘামালো না ও। আবার নিজের কাজে মন দিল। রুমাইশা ছুটে চলে গেল নিজের কামরায়। চারপাশের সবকিছু স্বাভাবিক থাকলেও রুমাইশার আর স্বাভাবিক হতে পারল না, ভুলতে পারল না ও সেদিন দেখা দৃশ্য। পরদিন এক্সাম শেষ করে সন্ধ্যায় ফিরল রুমাইশা। ক্লান্ত শরীর নিয়ে নিজের রুমে গেল। গতকাল থেকে কারো সাথেই ঠিকঠাক কথা বলছে না ও। ব্যাপারটা কেউ লক্ষ্য না করলেও সাফিন করেছে। রাতের বেলায় রুনিয়া যখন ঘুমাতে যাবে তখন সাফিন রুনিয়াকে গিয়ে বলল যে রুমাইশার অনেক মন খারাপ, হয়তো সে কারো সাথে ঠিকঠাক কথা বলছে না। যদিও সাফিন অনেকবার জিজ্ঞেস করেছে রুমাইশাকে কোনো কিছু হয়েছে কিনা, কিন্তু আশানুরূপ কোনো উত্তর পায়নি। রুনিয়া সাফিনকে অভয় দিয়ে বললেন, ঠিক আছে, কাল সকালে আমি ওর সাথে কথা বলবো, তুই চিন্তা করিস না। সাফিনও মায়ের কথায় আশ্বস্ত হয়ে নিজের রুমে গেল। সাফিনের সবচেয়ে দরদের হলো মা, তারপর রুমাইশা। অতটা বেশি দেখা না হলেও সারাক্ষণ ফোনে যোগাযোগ রাখত সাফিন আর রুমাইশা। নিজের বড় বোনের চাইতেও বেশি কিছু ছিল যেন রুমাইশা সাফিনের কাছে। সাফওয়ান সিঙ্গাপুর যাওয়ার পর সবচেয়ে বেশি একা হয়ে যায় সাফিন। তাকে সারাক্ষণ কোলে নিয়ে ঘুরে বেড়াতো। সেই সাফওয়ান ভাইয়া যখন দেশের বাইরে চলে গেল তখন ভাইয়ের জন্য পরাণ পুড়ে পুরো এক সপ্তাহ জ্বরে ভুগেছিল ছোট্ট সাফিন। তখন এই বড় বোনের মতো রুমি আপুই তাকে সঙ্গ দেওয়ার জন্য সারাক্ষণ ফোনে যোগাযোগ রাখতো তার সাথে, কাউকে না জানিয়েই। তার সেই রুমি আপু এইভাবে মন খারাপ করে থাকতে দেখে মোটেও ভালো লাগছে না সাফিনের। রুনিয়াও ব্যাপারটা নিয়ে চিন্তিত। এটা নিয়ে ইশতিয়াক আহমেদের সাথেও তিনি কিছু কথা বললেন। ইশতিয়াক আহমেদ বললেন, হয়তো বাড়ি থেকে দূরে আছে, এতদিন থাকার অভ্যাস না, এই জন্য মন খারাপ করছে। শামসুল আর আয়েশাকে বলো এসে দুদিন থেকে যেতে। রুমি তো আর এক্সামের সময় এখন বাড়ি যেতে পারবে না। আর রুমিকেও বলে দেখো, ও যদি গিয়ে দুদিন থেকে আসতে চায় তাহলে আসুক। রুনিয়াও শামসুলের সাথে সাই মিলিয়ে বললেন, হ্যাঁ তাহলে তাই আসুক। নেক্সট এক্সামের আগে 5 দিন বন্ধ আছে ওর, দুদিন গিয়ে বাড়ি থেকে আসুক, ঘুরে আসুক। রাতেই রুনিয়া শামসুলের কাছে ফোন দিয়ে আগামীকাল আসতে বললেন আয়েশা খানমকে সাথে নিয়ে। ক্লান্তির কারণে আজ রুমাইশাও সকাল সকাল শুয়ে পড়েছে। এমনিতেই সাফওয়ান ভাইয়ার ওই সমস্ত ব্যাপার নিয়ে অনেক প্রেসারে ছিল ও। তার উপর আবার 4 ঘন্টা এক্সাম। বিছানায় যাওয়ার আধ ঘন্টার ভেতরেই ঘুমিয়ে পড়ল রুমাইশা। পরদিন সকালে শামসুল আর আয়েশা এসে রুমাইশাকে নিয়ে গেল বাড়িতে। যদিও 2 দিনও থাকলো না রুমাইশা, যাওয়ার পরের দিনই চলে আসলো। এসেই পরবর্তী এক্সামের জন্য প্রিপারেশন নিতে লাগলো। তবে বাড়ি থেকে ফিরে এসেও মন খারাপ কাটলো না রুমাইশার। আগের মতোই নির্জীব হয়ে রইল, কারো সাথে ঠিকভাবে কথা বলল না। সাফিন কয়েকবার ওকে চিয়ার আপ করতে গেলেও ব্যর্থ হলো। উল্টো রুমাইশা সাফিনকে বলল, বিরক্ত করিস না, নেক্সট এক্সামটা অনেক হার্ডি, পড়তে বসবো। সাফিন বেচারা আর কি করবে, রুমাইশাকে ও নিজের মতোই থাকতে দিল। কিন্তু পরক্ষণেই ও কিছু একটা ভাবলো, মাকে দিয়ে তো কাজ হলো না, ভাইয়াকে বলে দেখবো, ভাইয়া নিশ্চয়ই কোনো না কোনো ভাবে আপুর মন খারাপের কারণ জেনে ফেলবে। যেই ভাবা সেই কাজ। সাফওয়ানের ফোনে ফোন দিল সাফিন। সশরীরে তো আর তার নিকট উপস্থিত হওয়া সম্ভব না, সে সাহস সাফিনের নেই। 2বার রিং হওয়ার পর সাফওয়ান কল রিসিভ করলো। আর তারপরেই সাফিনকে কোনো কিছুর বলার সুযোগ না দিয়েই ভারিত্বিক কণ্ঠে ও বলে উঠল, সিরিয়াস কোনো কথা হলে বল, না হলে বিরক্ত করিস না। মনে মনে খুব রাগ হলো সাফিনের। সে ছোট বলে কি সবাইরে বিরক্ত করে, সে কি বাচ্চা? কিন্তু আপাতত রাগারাগি পাশে রেখে বলল, তোমার কাছে সিরিয়াস কিনা জানি না, তবে আমার কাছে বিষয়টা সিরিয়াস। সাফওয়ান তার কাঠিন্যতা বজায় রেখে জিজ্ঞেস করলো, টাইটেল? রুমি আপু।
সাফওয়ান ল্যাপটপে একটা আর্টিকেল লিখছিল। রুমির নাম শুনতেই লেখা থামিয়ে দিল ও। তারপর আগের মতো করেই জিজ্ঞেস করলো, বল কি ব্যাপার? শাফিন এক নাগাড়ে বলতে শুরু করলো, রুমি আপু বিগত কয়েকদিন ধরে কেমন যেন মন খারাপ করে আছে। আগের মতো হাসছে না, কথা বলছে না, সব সময় একটা উদাসী উদাসী ভাব। আমি জিজ্ঞেস করেছি আপুকে কয়েকবার, কিন্তু আপু কিছুই বলে না। পরে আম্মুকে বললাম আপুর মন খারাপের বিষয়টা তদন্ত করে দেখতে, কিন্তু আম্মু কি করলো? ওকে বাড়িতে পাঠিয়ে দিল। রুমাইশা বাড়ি চলে গেছে শুনেই সাফওয়ান শাফিনের কথা বলা থামিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, রিমু বাড়ি চলে গেছে? গেছিল, আবার এসেছে কালকে। আচ্ছা, তারপর? তারপর এখনো আপুর মন ভালো হয়নি, আগের মতোই আছে, সিরিয়াস কণ্ঠে বলল শাফিন। সাফওয়ান টেবিলে কনুই রেখে হাতের কলমটা আঙুলের ডগায় নিয়ে ঘোরাতে ঘোরাতে আগের মতোই গম্ভীর কণ্ঠে বলল, এখানে আমার ভূমিকা কি? আমাকে কেন ফোন দিয়েছিস? তুমি আপুর সাথে একটু কথা বলে দেখবা? হয়তো এমন হতে পারে আপুকে কেউ ডিস্টার্ব করছে, কোনো ছেলে বা ওকে কেউ বাজে কথা বলেছে। তোমার সাথে বলতে পারে, তুমি জিজ্ঞেস করলে তো আর মিথ্যা বলতে পারবে না, কারণ তুমি গুরুজন। জায়গা মতো কথাগুলো বলতে পেরে শাফিন খুব মজা পেল। এতে নিশ্চয় কাজ হবে। রুমাইশাকে কেউ ডিস্টার্ব করতে পারে ভেবেই ভুরু কুঞ্চিতে হয়ে গেল সাফওয়ানের। বলল, হয়েছে, আমি কথা বলে দেখব। শাফিন খুশি হলো অনেক, কিন্তু ফোনে সেটা প্রকাশ করলো না। আগের মতো করেই বলল, ঠিক আছে ভাইয়া, আমি তাহলে রাখছি এখন। কিন্তু ও রাখার আগেই সাফওয়ান নিজেই কল কেটে দিল। আর সাফওয়ান কল কেটে দিতেই শাফিন খুশিতে উচ্ছ্বসিত হয়ে উঠল। যাক, রুমি আপুকে আর মন খারাপ অবস্থায় দেখা লাগবে না। ভাইয়া সব সমস্যার সমাধান করে দেবে, ঠিক আগের মতো করে। রাতে পড়াশোনা শেষ করে একটু সকাল করেই শুয়ে পড়ল রুমাইশা। শরীর মন কোনোটাই ভালো নেই, কিছুতেই যেন শান্তি পাচ্ছে না ও। ঘুমও হচ্ছে না ঠিকঠাক। নকশাদার পালঙ্কের বেগুনি নীল মিশেলের ফুলের বিছানার ওপর চিত হয়ে পা দুইটা ডান পেশে করে বিছানার গায়ে রেখে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে রুমাইশা। কি যেন এক অশান্তি তাড়া করে চলছে ওকে। কিছুতেই স্বাভাবিক হতে পারছে না ও। বিগত কিছুদিনের কথা ভাবতে ভাবতে দীর্ঘশ্বাস ফেলল রুমাইশা। এই অশান্তির কথাও না কাউকে বলতে পারছে, আর না সইতে পারছে। চোখ ফেটে পানি আসতে চাইল ওর। এমন সময় দরজায় হঠাৎ নক পড়ল।